অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল অভিযোগ নেতাদের জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আপনাদের কথার কারণে মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। অভিযোগ এনসিপির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামাতের। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। কোন দলের কে তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আসে তাকে প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁদপুরের 6 জনকে হত্যা মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ অভিযুক্ত 8। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার সম্পন্নের আশা। জুলাই কন্যা দিবসের বর্ণিল আয়োজন। গণ অভ্যুত্থানে ভূমিকা তুলে ধরতে রিকশা শোভাযাত্রা। নারী বিদ্বেষীদের প্রতিরোধের ডাক। 5 আগস্ট গণভবন হচ্ছে স্মৃতি জাদুঘর। উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অস্বাভাবিক বলছে বেশিরভাগ দল। গঠন পদ্ধতি নিয়ে বিতর্ক। নারী আসন নিয়েও হয়নি ঐক্য। চলতি মাসেই সনদ তৈরিতে আশাবাদী আলী রিয়াজ। সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নথি জব্দে এনবিআরকে চিঠি। আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 900 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ। এবং শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে ফের দর কষাকষি। রপ্তানি পণ্যে জিরো ট্যারিফই যৌক্তিক। দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা না কমলে শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচালে ভয়াবহ পরিকল্পনা করছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে জামাত। হুমকিতে ফেলছে তারেক রহমানের জীবনও। প্রতিবাদী মিছিল, বিক্ষোভে উত্তাল পল্টন। অপশক্তির বিরুদ্ধে লাখো কর্মীর স্লোগানে মুখরিত রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকার 2 মহানগর বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলের। বিএনপির শীর্ষ নেতারা মিছিলের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি ইসলামিক দল। তাদের কর্মকাণ্ডে হুমকিতে ফেলেছে তারেক রহমানের জীবন। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালে কয়েকটি রাজনৈতিক দল ভয়াবহ পরিকল্পনা করছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা। আমরা যেন কারো পরে পাতা ফাঁদে পা না দেয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না। পরে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে নয়াপল্টন থেকেই মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। যোগ দেয় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। এর আগে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, তারা কেউ এ ধরনের মব কালচারে বিশ্বাসী নয়। পরে নাইটিঙ্গেল ও রমনা হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিলটি। দলটির নেতারা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে একটি রাজনৈতিক মহলের মাধ্যমে। দলটির নেতারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন কারো পাতা ফাঁদে পা না দেয়, সে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি। পটুয়াখালীতে পদযাত্রায় এই মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরের রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন 24-এর বিপ্লবীরা। পদযাত্রার 14তম দিনে বিকেলে পৌঁছে বরগুনায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তাদের পাশে থাকার অঙ্গীকার করে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে পথসভা করে এনসিপি। লুটপাট, বৈষম্য, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানান নেতারা। সেটা হচ্ছে এনসিপি। এইটা আপনারা সকলে মনে রাখবেন এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালো হাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। এর আগে দুপুর 12টায় পটুয়াখালীতে পদযাত্রা শেষে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে পথসভা করেন এনসিপি নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি। সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। অপূর্ব অপু, সময় সংবাদ। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ যেখানে আছে, আমাদের সংগ্রাম হবে সেখানে। জনগণ প্রতিরোধ করে তুলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা কোনো দলের ব্যাপার না। কোন দলের কে, তাকে কোনো চিত্রিত করে কোনো দরকার নাই। চাঁদাবাজ যেখানে আছে তাকে প্রতিহত করতে হবে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আমাদের উপদেষ্টা সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নিতে পারে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সব জায়গায় যদি আমাদের একটাই কাজ হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের জিরো টলারেন্স হবে। জুলাই আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। এদিন আরও 5 মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হইও। বাবা মাকে লেখা এই হৃদয় বিদারক চিঠি শহীদ আনাসের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হন আনাস। শুধু আনাসই নন, সেদিন প্রাণ হারান জুনায়েদ, রাকিব হাওলাদার সহ 6 জন। আনাস সহ 6 জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয়েছে আসামিদের অব্যাহতির আবেদন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11 আগস্ট। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের মামলার তদন্তের স্বার্থে এই অনুমতি পান তদন্ত সংস্থা। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। আরও 4 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় হাজির করা হয় 3 আসামিকে। ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে বসানো হয় কাঠগড়ায়। এই 2 মামলার তদন্ত শেষ করতে সময় পান তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই উইমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, জুলাই উইমেন্স ডে সর্বশেষ খবরাখবর জানাবেন। সন্ধ্যা 6টায় সমন্বিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আজকের এই যে জুলাই উইমেন্স ডে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু সে সন্ধ্যা 6টার পর থেকেই একের পর এক ধারাবাহিকভাবে নানা ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে যথাযথ ভাবগম্ভীর্যের সাথেই জুলাইয়ে সারা দেশব্যাপী নারীদের যে অবদান সেই অবদান কিন্তু তুলে ধরা হচ্ছে একের পর এক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থী তারা এই বিভিন্ন আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে অবদান রেখেছে সেটি তুলে ধরা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অন্যান্য ক্যাম্পাস ছাড়াও সারা বাংলাদেশে নারীদের যে অবদান ছিল পুরো জুলাই আগস্ট অভ্যুত্থান জুড়ে, সেই অভ্যুত্থানের তৃণমূল পর্যায়ের নারীরাও কিন্তু একের পর এক তাদের অভিজ্ঞতার কথা বলছে এবং এর ফাঁকে ফাঁকেই কিন্তু সেই অভ্যুত্থানকালীন সময়ের স্মৃতি যেগুলো সংরক্ষণ হয় সে ধরনের সঙ্গীত পরিবেশন হচ্ছে। তার আগে কিন্তু সরকারিভাবে নির্মিত প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র সেগুলোর প্রদর্শনীও হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে রাত ঠিক 12টা 1 মিনিটে এই শহীদ মিনার প্রাঙ্গণে আজকের যে বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্দেশ্যে একটা ড্রোন শোর আয়োজন করা হয়েছে এবং সেই ড্রোন শোটি আসলে 2 ভাগে বিভক্ত আছে। তার মধ্যে একটি ভাগ বিগত আওয়ামী সরকারের আমলে আসলে যে দুঃশাসনের চিত্র সারা বাংলাদেশ ব্যাপী ছিল সেটি ফুটিয়ে তোলা হবে এবং একই সাথে সেই জুলাই এবং আগস্ট অভ্যুত্থানে যে সারা দেশব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনা সেগুলো সিম্বলাইজভাবে সেগুলো উত্থাপন করা হবে সেই ড্রোন শোতে। সেই ড্রোন শোটি ঠিক 12টা 1 মিনিটে অনুষ্ঠিত হবে। আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে
এই বিশেষ আয়োজনকে ঘিরে কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে পুরো এলাকাটি ঢেকে ফেলা হয়েছে এবং একই সাথে নিরাপত্তার কাজে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিয়োজিত হয়েছে। আমরা যে বিষয়টি জানি যে আজকের এই বিশেষ দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা রাখার যে সাধারণ নিয়ম, যেটি বিশেষ করে মেয়েদের হলগুলো রাত 8টায় বন্ধ হয়ে যায়, কিন্তু আজকের এই বিশেষ দিনটির জন্য উদযাপনের জন্য সারা রাতই হলগুলো খোলা থাকবে বলেই আমরা আসলে জেনেছি। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলাই উইমেন্স ডে উদযাপনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 5 আগস্ট উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, গণভবন ছিল ক্রাইম জোন, এখান থেকেই গুম খুনের পরিকল্পনা করা হয়। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে গণভবন হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদ শোষণ করেছে সাধারণ মানুষকে। শেখ হাসিনার বাসভবন এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ এগিয়ে চলেছে। গণভবনের প্রতিটি ঘর যেন দুঃশাসনের জ্বলন্ত সাক্ষী। ছাত্র জনতার রোষানলে ক্ষতিগ্রস্ত গণভবন চলছে মেরামতের কাজ। প্রতিটি স্তরে সাজানো হবে 16 বছরের ভয়াবহ ফ্যাসিবাদের চিত্র। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয়, এটা এক ক্রাইম জোন। এখানে বসে হত্যা, গুম খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। গণভবনকে মূল আদলে ঠিক রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী আমল, যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি, যাতে সহজেই মানুষ স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী 5 আগস্ট। 5 আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন, যে ভবন ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু, মহাপ্রভাবশালী এই ভবন থেকেই 16 বছর ফ্যাসিবাদ চাপিয়ে শোষণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে। সংশ্লিষ্টরা বলছেন, সেই ভবন এখন রূপান্তর করা হবে জাদুঘরে, যাতে ভবিষ্যৎ শাসকরা শিক্ষা নিতে পারেন মানুষের বিপক্ষে দুঃশাসন চাপিয়ে দিলে তার পরিণতি কি হতে পারে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উচ্চকক্ষ গঠন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাবকে অস্বাভাবিক বলছে বেশিরভাগ রাজনৈতিক দল। জামায়াতের ভাষায় নতুন প্রস্তাব আলোচনার অযোগ্য। এনসিপি বলছে উচ্চকক্ষকে দুর্বল করার চেষ্টা চলছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি বলছে, যেখানে উচ্চকক্ষের অস্তিত্ব নেই সেখানে দুর্বল করার প্রশ্ন আসতে পারে না। এদিন নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়েও হয়নি ঐক্য। তারপরও চলতি মাসেই সনদ তৈরিতে আশাবাদী কমিশন। সংসদে নারী আসনে প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ গঠন নিয়ে সোমবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। দিনভর বৈঠক করেও নিম্নকক্ষের আসন অনুপাতে নাকি ভোটের সংখ্যানুপাতিক হারে গঠন হবে উচ্চকক্ষ, তা নিয়ে ঐকমত্য হয়নি। এছাড়া 64 জেলা ও 12 মহানগরকে নির্বাচনী এলাকা করে উচ্চকক্ষ গঠনের যে বিকল্প প্রস্তাব দিয়েছে কমিশন, সেটিকেও অস্বাভাবিক বলছে বেশিরভাগ দল। এটা আলোচনার কোনো যোগ্যতায় রাখা নাই প্রস্তাব, এবং এটা অপ্রয়োজনীয়। কমিশন একটা প্রস্তাব দিয়েছে, অর্ধেক আলোচনা হওয়ার পরে আরেকটা নতুন প্রস্তাব দেয়, এটা আরো বিভ্রান্তিকর। 64 জেলা এবং সিটি কর্পোরেশন মিলে এটা স্থানীয় সরকারের সাথে একটা গুরুতর সংঘাত সৃষ্টি করবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে এখন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা প্রদেশের কথাও ভাববো, দ্বিকক্ষও ভাববো। এনসিপির অভিযোগ, গঠন পদ্ধতি নিয়ে বিতর্ক করে দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, যদিও তা মানতে নারাজ বিএনপি। কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে, যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে, সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের,
বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না। উচ্চ কক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চকক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। কমিশনের সহসভাপতি জানান, নারী আসন ও উচ্চকক্ষ গঠন ইস্যুতে বিকল্প প্রস্তাব দেওয়া হলেও একমত হতে পারেনি দলগুলো। তবে অব্যাহত আলোচনার মাধ্যমে চলতি মাসেই সনদ তৈরির ব্যাপারে আশাবাদী কমিশন। রাজনৈতিক দলগুলো যেহেতু সাংগঠনিক কাজ, সামনে নির্বাচন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে যদি ব্যস্ত হয়ে উঠতে হয়, এই প্রক্রিয়াতে অবশ্যই আমাদের জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ আসলে স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে, একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে। আর সংসদে নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করার প্রস্তাবে দলগুলোর সায় থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক এখনো কাটেনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অনুদানের নামে চাঁদাবাজির অভিযোগে সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্তত 24 ব্যবসায়ীর কাছ থেকে 27 কোটি টাকা আদায়ের প্রমাণ পাওয়ার দাবি সংস্থাটির। একইভাবে সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে চাঁদাবাজি করে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। এবার এই দুই প্রতিষ্ঠানের করফাকির নথিসহ অন্যান্য কাগজ জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা সচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2 দফা বৈঠক করেও রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক নিয়ে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ। আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকে বসবে দুই দেশ। দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা জানান, রফতানি পণ্যের ওপর যৌক্তিক হিসেবে শূন্য শুল্ক থাকবে বলে আশা করছে বাংলাদেশ। শুল্ক না কমালে নানা আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর বর্তমানে গড়ে 15% শুল্ক রয়েছে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন, যেখানে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের কথা জানানো হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে 35% মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন। এরপর থেকেই শুল্ক আরোপ নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ওয়াশিংটন সফর শেষে রোববার দেশে ফেরেন। সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, শুল্ক আরোপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আলোচনায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। তবে দর কষাকষিতে আরোপিত শুল্ক কমানো না গেলে তা হবে চিন্তার বিষয়। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন। ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন, এতে আমরা স্যাটিসফাইড। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রপ্তানি পণ্যের উপরে শূন্য শুল্ক নির্ধারণই হবে যৌক্তিক। আলাপ হয়েছে এবং আমরা 3 দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি। যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি।
মার্কিন শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে তৃতীয় দফা আলোচনা হবে এবং 1 আগস্টের আগেই কার্যকর নিষ্পত্তি হবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই উইমেন্স ডে। এ উপলক্ষে ড্রোন শোর আয়োজন করা হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শিকড় পড়া